সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুমা রানী। দর্শক, আজকে যিনি সিএমএম বাংলা টিভিতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস.এম. নজরুল ইসলাম। স্যার, আপনাকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সিএমএম বাংলা টিভি দর্শক শ্রোতা কলা কৌশলী যেখানে আছে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংকট সামাল দিতে শক্ত নেতৃত্বের প্রয়োজন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? ধন্যবাদ। প্রত্যেকটি মানুষের জীবনে যেমন একটা সংকট থাকে, তেমনি একটা দেশের সংকট থাকে, গোটা বিশ্বের সংকট থাকে, পৃথিবীর সর্বত্রই সংকট। এবং আমাদের দেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজটি করতে চাচ্ছে, সেটা যে কথাটি অগ্রিম বলে ফেলেছেন, অর্থাৎ সংকট এখন বাংলাদেশের যে পরিমাণ যে ধরনের সংকট আছে, এর চেয়েও বড় সংকট আসার সম্ভাবনা খুব বেশি কিছু নয়। তার কারণ গরম, এই কয়েকদিনের আগে যে গরমের যে প্রভাবটা আপনারা লক্ষ্য করলেন, তাতে করে লক্ষ্য করে দেখবেন যে মনে হয়েছিল যেন যাদের কাছে কিছু অর্থ কোনোভাবেই যোগান দিয়ে দেওয়া সম্ভব ছিল, তারা সবাই এসি কিনে ফেলছে। রাস্তাঘাটে মানুষ বের হতে পারে না এবং মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এই বৃষ্টি আসার পরে আবার সেই যে গরমের যে সংকট বা গরমের যে অতিষ্ঠতা, সেটার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে এবং মানুষ আস্তে আস্তে আবার সুস্থ হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটি বিপদও কিন্তু ঝড়ের বেগে আসে। তো প্রত্যেকটা সংসারে যেমন মানুষের বিপদ আপদ হয়, একটি রাষ্ট্র সেই বিপদ আপদ আসে এবং আসে যে এই আসার জন্য আশাটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে সংকটকে সামাল দিতে শক্ত নেতৃত্বের দরকার। অর্থাৎ শক্ত নেতৃত্ব বলতে যেটা বোঝায় যে আপনি বিপদ দেখলে ভয় পাবেন, দৌড় দিবেন তা না। যেমন রৌদ্র উঠছে দেখে ভয় পেয়ে গেছেন, দৌড়ে সব খাটার নিচে ঢুকলেন, তাতে তো রৌদ্রের উত্তাপ কমবে না। উত্তাপ কমাতে হলে যে প্রথমে যে দরকার বৃষ্টির পানি বা বৃষ্টির ফোঁটা, ঠিক সেই জায়গাটুকু থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের বিশেষ করে এই যে এই সংকট সামাল দেওয়ার জন্য যে পরিস্থিতি বা যে পরিবেশ, যে প্রতিক্রিয়া, যে অবস্থার মধ্যে দিয়ে মানুষকে এগোতে হয়, সেই এগোনোর জন্য যে নেতৃত্বের দরকার, সেই নেতৃত্বের গুণাবলী থাকা দরকার। সেই গুণাবলী নিয়েই মানুষকে আগাতে হয়। আমি এই জন্য বলছিলাম যে বাংলাদেশের সংকট, বাংলাদেশের বাইরে যে সংকট, যে সংকটে হোক না কেন, সংকটকে সামাল দেওয়ার জন্য নেতৃত্ব দিতে হলে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব তৈরি করতে হয়। নেতৃত্ব একদিনে হয়ে ওঠে না, নেতা একদিনে হওয়া যায় না। নেতা কারো পদলোয়ন করে নেতা হওয়া যায় না। আমাদের দেশে অনেক নেতাই হয়েছে যারা পদলোয়ন করে পদ পাইছে, পদবি পেয়েছে, কিন্তু তার কাছে নিজস্ব একটা চিন্তা চেতনা বা ভারসাম্য বুদ্ধি নিয়ে একটি কাজ করা তার দ্বারা সম্ভব না। অর্থাৎ সে ওই নেত্রীর দিকে তাকাই থাকে বা উপরওয়ালা নেতার দিকে তাকাই থাকে, তারা কি বলে সেই কথা শুনে। আসলে সেই কথাটাই শেখ হাসিনা পর্দার অন্তরালে একটা কথা বলতে গেছেন, যে জিনিসটা খেয়াল করে দেখেন। যেমন আমরা এই সংসদে 300 এমপির মধ্যে সুমনকে কিন্তু ম্যাক্সিমাম লোক চিনে, অথচ সুমন কিন্তু জীবনে এই প্রথম এমপি ছিল। এখন এই সুমন কী ধরনের এমপি লোক, সুমনের অবস্থানটা কি, কোথা থেকে হয়েছে, সেই সুনারুঘাট, সিলেটের সেই কোথাকার সেই সুনারুঘাট থেকে সেই এমপি হয়েছে, বড় কথা নয়। বড় কথা হলে সে এমন সব কিছু কথাবার্তা বলা আরম্ভ করছে, তাতে করে মনে হয় যে সততা বোধহয় বেরোয় আসতেছে। কিন্তু আমি জানি যে একজন এমপি হিসেবে তার বার্ধক্যতা, বারিক্কি বা যে ওজন বা যে ওয়েট নিয়ে কথা বলা দরকার, সেটা কিন্তু সে রক্ষা করতে পারতেছে বলে আমার মনে হয় না। হয়তো আমি সমালোচনা করতেছি, হয়তো তার ভালো লাগবে না, সমালোচনা অনেকেরই পছন্দ হবে না, কিন্তু বিষয়টা তা না। একজন এমপিকে কথা বলতে হলে শুধুমাত্র কথা বলে গেলেই হবে না, তাকে কাজেও প্রমাণ করতে হবে। সে হয়তো কতটুকু তার এলাকায় কাজ করছে না, সে তার এলাকার লোকবাসী বলতে পারবে। কিন্তু এখন সংসদে আসতে পরে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত সমালোচনা, যে সমস্ত কার্যক্রমের অন্তর্ক্রমের মধ্যে সে চলতেছে, তাতে তার মতো লোক দেওয়ার সুষ্ঠু নেতৃত্ব আমি অন্তত আশা করি না। সুষ্ঠু নেতৃত্ব যারা দেবেন, যেমন আমাদের নেতা, আমরা যাদেরকে নেতা বলে মনে করি, যেমন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাজ্জাক সাহেব ছিলেন, এবং এখনও যারা বয়স্ক নেতা আছেন, তাদের যে বক্তব্য, তাদের যে কথাবার্তা, তারা কিন্তু বড় বড় সংকট অতিক্রম করে এখানে আসছে। তারা একদিনে, আজকে তোফায়েল আহমেদ বা একদিনে আমির হোসেন আমু তৈরি হয় নাই। মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নেতৃত্ব দেওয়ার মতো গুণ তৈরি করতে হয়, এবং নেতৃত্ব সংকট পড়লে সেই সংকটকে ওভারকাম করে আবার নিজেকে নেতৃত্ব গড়ে তুলতে হয়। এবং নেতা তো সবাই থাকবেন না, যারা আছেন এর মধ্যে দিয়ে নেতা তৈরি হবেন। এবং সেই কথাটাই শেখ হাসিনা বলছেন যে কোনো সংকটকে সামাল দিতে হলে শক্ত নেতৃত্বের প্রয়োজন, এবং শক্ত নেতৃত্ব গড়ে ওঠে শক্ত নেতাদের হাত থেকে। আমি ইচ্ছে করলে নেতা হতে পারবো না। নেতা হওয়ার জন্য কতগুলো গুণাবলী থাকতে হবে, সৎ থাকতে হবে, শিক্ষা থাকতে হবে,
সচেতনতা থাকতে হবে, রাজনৈতিকভাবে সক্রিয় হতে হবে এবং মানুষের মনের কথা বুঝতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, মানুষ কী চায় তা জানতে হবে, মানুষের কাছে যেতে হবে। মানুষের হৃদয়ের ভাষা যদি বুঝতে না পারেন তাহলে আপনি মানুষকে কীভাবে সান্ত্বনা দেবেন? আপনি যত ভালো লোকই হয় না কেন, মানুষের কল্যাণে যদি আপনার কোনো কাজ না আসে, আপনার নেতৃত্ব কোনো কাজে আসবে না। এই জন্য শেখ হাসিনা, আমি জানি না কোন প্রসঙ্গে তিনি বলছেন, হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, ভবিষ্যৎ বাংলাদেশের দুর্যোগ বা পৃথিবীতে যে বিশ্ব মহামন্দা শুরু হয়েছে বা বিশ্বের যে সমস্যা শুরু হয়েছে, বোধহয় সেই সমস্ত কথা প্রসঙ্গ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন। কিন্তু আসলে কথাটা যারা বলেছেন এটা শক্ত কথা এবং খুব কঠিন কথা, যে সংকট মোকাবেলা করার জন্য যে নেতৃত্বের দরকার, সেই নেতৃত্ব যদি গড়ে উঠতে না পারে বা নেতৃত্ব তৈরি করা না যায়, তাহলে বাংলাদেশকে কেন, পৃথিবীর কোনো দেশে কোনোভাবে সহানুভূতিশীল একটা দেশ বা সম্মানিত জায়গা বা স্মার্ট বাংলাদেশ তৈরি করা খুব কঠিন কাজ। সে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অগ্রিম সকলকে একটা বার্তা পৌঁছে দিয়েছেন। আপনারা তো অনেকে লক্ষ্য করতে পারেন না, বা যারা সাধারণ মানুষ তারা তো বুঝতেই পারে না যে হঠাৎ করে সংকটের কথা কেন আসলো। সংকট হঠাৎ করে আসে, সংকট হঠাৎ করে মোকাবেলা করতে হয় এবং সেই মোকাবেলা করার জন্য সেই বুদ্ধিদীপ্তমান মানুষ, সাহসী মানুষ, সে সুপুরুষ সৎ উদ্দেশ্যে, যেমন আমি আপনাকে বিনয়ের সহিত বলি, এই কয়েকদিন আগে আমাদের হাইকোর্টে 3 জন বিচারপতিকে উচ্চ আপিলের ডিভিশন নিয়োগ করার মধ্য দিয়া হাইকোর্টের বিচারপতির সংখ্যা কমে গেছে। এখন বেশ কিছু লোককে বিচারপতি নিয়োগ করা হওয়ার জন্য চেষ্টা চলতেছে, সবাই কানাঘুষা করতেছে এবং সমস্ত বাজার নয়, হাইকোর্ট অঙ্গনে না, গোটা বাংলাদেশি আলোচনার এক রমরমা আলোচনা যে বিচারক নিয়োগ করা হবে। এবং এখন বিচারক যে নিয়োগ করা হবে, সেই নিয়োগটা কিন্তু প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার 3 জনকে বাদ দিয়ে নয়, তারা 3 জনই এই লোকগুলোকে বাছছে নেবে। তো আপনাকে খেয়াল করতে হবে লোকগুলো বাছছে নেওয়ার জন্য তারা বিচার করার মতো কতটা যোগ্যতা রাখে। যেমন ধরেন বিএনপির আমলে সার্টিফিকেট ভুয়া সে ধরনের বিচারক নিয়োগ করা হয়েছে, যারা ভালো ইংরেজি তো দূরের কথা, ভালো বাংলাও জানে না, তারাও নিয়োগ পাইছে। যারা আমরা দাঁড়াই পুলিশের সাথে এমন বিচারক নিয়োগ হয়েছে, আমি জানি যে হিসু করতে রাস্তায় পুলিশের কাছে ধরা পড়ছে বিচারপতি। এখন এরকমের যদি কিছু হয়, এটা তো খুব খারাপ জিনিস। আমার মনে হয় এই সমস্ত দিক বিবেচনা করে যারা, এবং এরা বিবেচনা করার মতো যোগ্যতা রাখে। তার কারণ আমাদের প্রধান বিচারপতি এনায়েতুর রহিম সাহেব, এই বিচারপতির সাথে আছে এনায়েতুর রহিম সাহেব এবং শাহিন সাহেব, যেহেতু প্রধান বিচারপতি, তারা কিন্তু একেবারে নিশ্চিত থেকে রাজনীতি করেও, যেমন নিশ্চিত থেকে রাজনীতি করে উঠছেন, ঠিক একেবারে বিচারাঙ্গনেও তারা বিচারাঙ্গনের সমস্ত লোকজনকে তারা ছিলেন, কারা ভালো লোক কারা মন্দ লোক। তাই আমার মনে হয় এই যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, জিয়া শক্ত এবং কঠিন নেতৃত্ব, এই মুহূর্তে যদি সেই নিয়োগ 20 জন বা 15 জন বা 10 জন বা 8 জন ভালো বিচারক নিয়োগ করতে পারে, আমি মনে করি ভবিষ্যৎ সেই বিচারকরাই ভবিষ্যৎটাকে গড়ে তুলবে বাংলাদেশের। কারণ বাংলাদেশের বিচারাঙ্গনটা যে পর্যায়ে ছিল সেখান থেকে অনেক উন্নত হয়েছে। আরও উন্নত করতে হলে আরও উন্নত চিন্তা চেতনা মানসিকতা সম্পন্ন লোকের দরকার, এবং সেটা সৎ, সাহস এবং যোগ্য এবং জ্ঞান সম্পন্ন লোক যদি না হয়, হতে পারে বিচারক নিয়োগ দিলে যে কেউ বিচারকের আসনে বসতে পারে, বসতেই হবে না, তাকে পারিপার্শ্বিকতা বুঝতে হবে, কথাবার্তা বুঝতে হবে, তাদের আইন জানতে হবে, আইনের কাঠামো জানতে হবে, এবং একজন প্রধান বিচারপতির নির্দেশ শোনার বড় কথা নয়, তাকেও তো বলতে হবে যে এই জিনিসগুলোর অভাব আছে, আমাদের জানতে হবে। অর্থাৎ ওখানে ঢোকার সাথে সাথে ওর ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো জানার চেষ্টা করতে হবে, এবং জেনে বুঝে কাজ করতে যে পারবে সেই একজন যোগ্য বিচারক হিসেবে কাজ করতে পারবে। ঠিক একইভাবে সমাজে যারা রাজনীতি করে, যেন আমাদের দেশে এখন রাজনীতি একটা পেশা মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু রাজনীতি কোনো পেশা ছিল না বা কোনো কারেক পেশা হওয়ার কথা না। রাজনীতিকে পেশা বানাইছে কারা? যেহেতু যারা চামচাগিরি করে রাজনীতিতে আসছে, তারা নিজেদের অন্য কোনো কাজ নাই। যেমন আগে সংসদে বিভিন্ন সংসদ সদস্যের সংখ্যা ছিল, লয়ারদের সংখ্যা বেশি ছিল, তার কারণ লয়াররা নিজেদের পেশা পরিচালনা করতো, আর নির্বাচন আসলে নির্বাচনে দাঁড়াইতো, সংসদে যে বাণী দিত, নিজেদের বক্তব্য বলতো, জনগণের কথা বলতো। কারণ লয়ারদের কাছে যে পরিমাণ জনসংখ্যা প্রতিনিয়ত আসে, এবং আইনজীবীরা যে সমস্ত যত পরিমাণ লোকদের সাথে মিশেন, এত পরিমাণ লোক কোনো পেশার লোকের কাছে যায় না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর অন্য বলেন, আর রাজনীতিবিদদের কাছে লোক যায়। এখন রাজনীতিবিদদের কাছে যারা লোক যায়, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য যায়। আইনজীবীদের কাছে যারা আসে, তারা নিজেদের স্বার্থ বিকেও দিয়ে যেতে হয় তাকে, কারণ আইনজীবীরা তো পয়সার বিনিময়ে আইনে পরামর্শ দেয়। অতএব তাদের কাছ থেকে আসলে তারা যতটা মানুষের কষ্ট বুঝে, এই কষ্ট অন্য কোনো পেশার লোক বুঝবে না। এবং সমাজের যে দুরবস্থা বা সমাজের যে উচ্চ বিলাস, যেমন আমরা এখন স্মার্ট বাংলাদেশ করতে চাই, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিকের দরকার, স্মার্ট অফিসারদের দরকার, স্মার্ট বিচারকের দরকার, স্মার্ট উকিল দরকার, স্মার্ট ডাক্তার দরকার, স্মার্ট ইঞ্জিনিয়ার দরকার। এই যে সমস্ত বিষয়টাকে একটা স্মার্টনেস তৈরি করার মধ্যে দিয়ে যে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, সেই কারণেই বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক সেই কথাই বলছে যে এই বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও যে কোনো সংকট মোকাবেলা করার জন্য নেতৃত্ব
এবং শক্ত হাত থাকতে হবে, শক্ত নেতৃত্ব দেওয়ার মতো বুদ্ধিমত্তা, চিন্তা চেতনা থাকতে হবে। যদি তা না থাকে তাহলে নেতৃত্ব দেওয়া যাবে না এবং তাতে সংকট মোকাবেলা করা সম্ভব নয়। আমাদের উপযুক্ত এবং যোগ্য ব্যক্তি এবং যোগ্য নেতৃত্বহীন ব্যক্তি যদি কেউ ক্ষমতায় থাকে বা ক্ষমতার পাশে থাকে, তাদেরকে দিয়ে এটা করা সম্ভব নয় বলেই শেখ হাসিনা সবার আগেই সকলকে সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন যে সংকট মোকাবেলা করার জন্য বা নেতৃত্বের সংকট মোকাবেলা করতে হলে শক্ত নেতৃত্বের দরকার, যে কঠিন নেতৃত্ব যারা নেতৃত্ব দিতে পারে এবং নেতৃত্ব দিয়ে গুছিয়ে একটা কাজ করে আসতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সিএমএম বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতা কলাকুশলী যারা আজকে আমার এই কথা শুনলেন এবং শুনবেন, তাদের সকলের প্রতি রইল আবার আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।